শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাতে আমাদের কাম্য। বন্ধুরা, জানো তোমাদের দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, তোমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরাও তোমাদের জন্য কিছু করতে পারছি না। তাই এই শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমি আমার পরিচয় বলে নিচ্ছি। আমি সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক গণিত, হাজী কুমারলী উচ্চ বিদ্যালয়, কালারুকা, চাতক, সুনামগঞ্জ। তো চলো বন্ধুরা, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে এর একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া আলোচনার ক্ষেত্রে আমাদের মেইন কয়েকটি জিনিস আমাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। সেই মেইন কয়েকটি জিনিসের দেখো বন্ধুরা, আমি আমার ডান দিকে লিখে রেখেছি মেইন টপিকস, হেডলাইন দিয়েছি, লিখছি প্রতীক, সংকেত, যোজনী, তারপরে লিখছি রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমতাকরণ, রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে: সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন বিক্রিয়া। আমাদের এইগুলো ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। আর আমি আবার আরেকটি চার্ট আমার বাম পাশে লিখেছি, যেমন কয়েকটি যৌগমূলকের যোজনী। যেমন এখানে আমরা জানি 118টি মৌল আছে। এর মধ্যে আমি বেশ কয়েকটি মৌল ইম্পর্টেন্ট, ক্লাস 8-এর জন্য ইম্পর্টেন্ট যে মৌলগুলো, ওই মৌলগুলো এখানে নিয়ে এসেছি। তোমরা এগুলো অবশ্যই শিখতে হবে। অন্তত ক্লাস 8-এর বিজ্ঞান বিষয়ের রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই যে বেশ কয়েকটি মৌল তোমাদের মেন বইয়ে এই ধরনের চার্ট দেওয়া আছে। এর থেকে আমি কয়েকটি নিয়ে এসেছি, বাকিগুলো তোমরা সংগ্রহ করবে। এগুলো অবশ্যই শিখতে হবে, কারণ বিজ্ঞান যদি ক্লাস 8-এর যে বিজ্ঞান বই যেটা আছে সেটাতে বিজ্ঞানের নিয়ে যে আলোচনা আছে, এই বিষয় সম্পর্কে যে নলেজ না থাকে, তাহলে তোমরা যখন ক্লাস 9-এ উঠবে তখন তোমাদের সমস্যা পড়বে। কারণ যে যদি সায়েন্স মানেই বিজ্ঞান, এটা কিন্তু নয়। সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স নামে একটি বই আছে, সেটা আর্টস এবং কমার্সকে পড়তে হয়। সুতরাং ওই জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান বিষয়ে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং তোমাদের শুধু যে সায়েন্স পড়লেই বিজ্ঞান পড়তে এমন না। বিজ্ঞান জিনিসটা জেনারেল, ওভারঅল সবার জন্য। হয়তো যারা সায়েন্স পড়বে ওদের জন্য একটু সিলেবাসটা একটু লম্বা, আর তোমাদের একটু শর্ট, কিন্তু পড়তে হবে। চলো বন্ধুরা, আমি লিখেছি যে অধাতব মৌল, ধাতব মৌল এবং যৌগমূলক। অধাতব মৌলের মধ্যে আমি লিখেছি হাইড্রোজেন, যাদের যোজনী 1, যেমন হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর ধাতব মৌলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, কপার, আর্জেন্টাম মানে রূপা, পরে ওরাম মানে গোল্ড বা সোনা। আর যৌগমূলক লিখেছি বেশ কয়েকটি এখানে: অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, নাইট্রেট, নাইট্রাইট, হাইড্রোজেন কার্বনেট। যোজনী 2-এ লিখেছি আমরা অক্সিজেন, কার্বন, সালফার অধাতব মৌলের ক্ষেত্রে। আর ধাতব মৌলের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, টিন বা স্টেনাম। যৌগমূলকের ক্ষেত্রে আমি লিখেছি কার্বনেট, সালফেট, সালফাইট। আবার যোজনী 3-4-এ অধাতব মৌলের ক্ষেত্রে লিখেছি নাইট্রোজেন, ফসফরাস। ধাতব মৌলের ক্ষেত্রে লিখেছি অ্যালুমিনিয়াম, আয়রন, আবার ওরাম বা গোল্ড বা সোনা। আর যৌগমূলকের ক্ষেত্রে লিখেছি আমরা ফসফেট। যোজনী 4-এর ক্ষেত্রে লিখেছি কার্বন, সালফার। ধাতব ক্ষেত্রে লিখেছি আমরা স্টেনাম বা টিন। তো বন্ধুরা, এখানে
একটি শব্দ যেমন কার্বন যোজনী 2 আবার কার্বন যোজনী 4, আবার কপারের যোজনী 1 আবার 2, সিমিলারলি ওরাম এর যোজনী 2 আবার 3। একটি মৌলের একাধিক যোজনী থাকতে পারে, কিন্তু একটি মৌলে একাধিক যোজনী থাকতে পারে। তো এখানে দুটি শব্দ আমি লিখেছি, একটি লিখেছি আস, একটি লিখেছি ইক। এই যে আক্স এবং ইক, কখন আমরা আস এবং কখন আমরা ইক লিখব? যখন আমাদের আস কখন লিখব আমরা? ওই যে বললাম না, কার্বনের যোজনী 2 এবং 4, যখন আমরা সর্বনিম্ন যোজনীটা লিখব বা প্রয়োগ করব, যখন 2 প্রয়োগ করব তখন আমরা আস লিখব, আর যখন সর্বোচ্চ যোজনী প্রয়োগ করব তখন আমরা ইক লিখব। সিমিলারলি কপারের ক্ষেত্রে আস টু কপার 1 আস, কপার 2 হইলে ইক। যেমন আয়রন, যাকে আমরা লোহা বলি, এটা হচ্ছে এটা একটা আয়রন ইংলিশ শব্দ, এটা ল্যাটিন শব্দ হচ্ছে ফেরাম। সেখানেও আয়রনের যোজনী হচ্ছে কত? 2 এবং 3। অর্থাৎ যদি 2 হয় তারপর ফেরাস, আর যদি 3 হয় তাহলে ফেরিক। এইভাবে আস এবং ইক, আস দ্বারা সর্বনিম্ন যোজনী এবং ইক দ্বারা সর্বোচ্চ যোজনী আমরা বুঝবো। তো বন্ধুরা, আমার এই চারটা ভালো করে তোমাদের বুঝতে হবে, এবং এই যে কোন মৌলের যোজনী কত, সেটা ধাতু মৌল না অধাতু মৌল, এবং যৌগমৌলের যোজনী কোন যৌগমৌলের যোজনী কত জানতে হবে। তো চলো বন্ধুরা, আমাদের মেইন টপিক ছিল প্রতীক সংকেত যোজনী। তা আমরা জানতে হবে প্রতীক কি। প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। ইংরেজি বা ল্যাটিন মৌলের ইংরেজি নামের বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, যেমন হাইড্রোজেন এইচ দ্বারা আমরা হাইড্রোজেন বুঝি। যেমন কপার, কার্বন সি, ক্যালসিয়াম সিএ, কার্বন সি দিয়ে আমরা কার্বন, সিএ দিয়ে আমরা ক্যালসিয়াম, সিডি ক্যাডমিয়াম, সিও কোবাল্ট, এইভাবে লিখতে পারি আমরা। এগুলো হচ্ছে সিএল ক্লোরিন। এগুলো হচ্ছে মৌলের কি, কোনো মৌলের পুরো নামের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। এইভাবে হচ্ছে যেমন এইচ দিয়ে হাইড্রোজেন, সি দিয়া কার্বন, সিএ দিয়ে ক্যালসিয়াম, সি দিয়া ক্যাডমিয়াম, সিও দিয়া কোবাল্ট, সিএল ক্লোরিন। ঠিক এইভাবে আমরা বি দিয়া বোরন, বি দিয়া বোরন লিখতে পারি। বি দিয়া বেরিলিয়াম, বি দিয়া বেরিলিয়াম, বি এ দিয়া বেরিয়াম, বি এ দা বেরিয়াম, আর বি ই দা বেরিলিয়াম। সিমিলারলি আমরা যেমন আমরা কি লিখতে পারি, আমরা এসএন টিন স্টেনাম, এসএন টিন বা স্টেনাম। আবার এগুলো হচ্ছে ইংরেজি, এই যে বললাম এগুলো হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর বা পরবর্তী আরেকটি অক্ষর। এখন প্রশ্ন হচ্ছে, যেমন হাইড্রোজেনের হচ্ছে এইচ, কার্বনের সি, ক্যালসিয়ামের সিএ, ক্যাডমিয়ামের সিডি, তাহলে পরবর্তী কোন অক্ষরটা আমরা নিয়ে আসব, পরবর্তী কোন বর্ণটা আমরা নিয়ে আসব। যেমন প্রথম বর্ণ তো বসবি, পরবর্তী কোন বর্ণ বসবে, অর্থাৎ প্রথম বর্ণ পরে পরবর্তী বর্ণগুলোর মধ্যে যে বর্ণটি বেশি উচ্চারিত হবে, উচ্চারণ করার ক্ষেত্রে যেটি বেশি উচ্চারিত হবে সেটা আমরা নিয়ে আসব। সেটা 2 নম্বর বর্ণ হতে পারে, 3 নম্বর বর্ণ হতে পারে। এটা বন্ধুরা, তোমার এই জিনিসটা তোমাদের একটু মনোযোগ সহ বোঝার চেষ্টা করো। যেমন প্রথম বর্ণ তো বসবি, পরবর্তী বর্ণ 2 নম্বরটা বসবে না 3 নম্বরটা বসবে, ওই 2 এবং 3 অর্থাৎ পরবর্তী বর্ণগুলোর মধ্যে যে বর্ণটি বেশি উচ্চারিত হবে সেই বর্ণটি আসবে। এটাই হচ্ছে তার নিয়ম। আবার যেমন আমরা লিখলাম সোডিয়াম Na, কপার Cu, সোডিয়াম Na, কপার Cu, কে দিয়ে আমাদের কি লিখতে পারি আমরা, পটাশিয়াম, কে দিয়ে Fe, আয়রন Ag, সিলভার Au, গোল্ড বা সোনা। এই যে বলছিলাম আমি ইংরেজি বা ল্যাটিন নামের, এই যে সোডিয়াম তো এসে হওয়ার SU সোডিয়াম, নেট্রিয়াম কেন হলো,
সোডিয়াম হচ্ছে ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ হচ্ছে নেট্রিয়াম, তাই হুই নেট্রিয়ামে এনে আসছে। কপার, কপারটাও ইংরেজি শব্দ, ল্যাটিন শব্দ হচ্ছে কুপ্রাম, এই কুপ্রামের সিইউ। পটাশিয়াম, এটা ইংলিশ শব্দ, তাহলে পি বসবে না, কে বসছে, এটা ল্যাটিন শব্দ, ক্যালিয়ামের কে বসছে। আয়রন মানে লোহা, সেটার ল্যাটিন শব্দ হচ্ছে কি ফেরাম, কি হচ্ছে ফেরাম, তাই ফেরাম এফ ই বসছে। এজি মানে সিলভার, যাকে আমরা রূপা বলি, সেটার হচ্ছে ইংরেজি শব্দ, ঠিক ল্যাটিন শব্দ হচ্ছে আর্জেন্টাম, এর জন্য আমরা লিখছি এজি। এইউ গোল্ড বা সোনা, ইংরেজি ল্যাটিন হচ্ছে ওরাম, এর জন্য আমরা লিখছি এইউ। তো বন্ধুরা দেখো, আমরা ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ কথা বলছিলাম, তাহলে তোমাকে বুঝতে পারছো। আরও কিছু আছে, অ্যারাবিক শব্দ থেকে আসতে পারে, যে বুরন একটা অ্যারাবিক শব্দ, এর জন্য বুরনের বিট অ্যারাবিক শব্দ। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রতীক কি। এখন আসছে আমাদের সংকেত। সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ, মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ, সেটা মৌল হতে পারে, সেটা যৌগ হতে পারে। অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। যেমন আমরা H2O2, আমরা S8 PS8 P4, আমরা লিখতে পারি O3। তাহলে H2 হাইড্রোজেনের দুইটা পরমাণু, আর দুইটা পরমাণু মিলে একটি অণু হয়। O2 অক্সিজেনের দুইটা পরমাণু বোঝায়, আর O2 দ্বারা অক্সিজেন একটি অণু বোঝায়। S সালফার, P ফসফরাস, O3 ওজন, এখানে অক্সিজেনের তিনটা পরমাণু মিলে ওজন, ওজনে একটি অণু বোঝাইছে। সো এগুলো ছিল আমাদের মৌলের। ওই যে বললাম না, কোনো মৌল বা যৌগের সংকেত রূপকে সংকেত বলে। যেমন পানির সংকেত H2O যৌগ, পানির সংকেত কি H2O। কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন মনোক্সাইড CO2, অ্যামোনিয়া NH3, মিথেন CH4, এগুলো হচ্ছে সংকেত, যৌগের সংকেত। এগুলো হচ্ছে মৌলের এটা হচ্ছে যৌগের সংকেত। তো এখানে তোমরা বুঝতে পারছো সংকেত কীভাবে লিখবো। কোনো সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। এই তাহলে মৌল বা যৌগ অণুর সংক্ষিপ্ত রূপের সংকেত। এখন চলে আসবো আমরা যোজনী। যোজনী হচ্ছে কি, একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথবা যতটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করতে পারে, সেটি হচ্ছে তার যোজনী। কোনো একটি মৌল যতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথবা যতটা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করতে পারে, সেই সংখ্যা হচ্ছে মৌলের যোজনী। যেমন আমরা বললাম বলছিলাম আমরা হাইড্রোজেন যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, আয়রনের যোজনী 1, অক্সিজেনের 2, সালফারের যোজনী 2, আবার 4ও হতে পারে। সিমিলারলি এই যে এটা 4 লিখেছিলাম আমরা, এখানে যোজনী আছে। তো যোজনী হচ্ছে কোনো একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথবা যতটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করতে পারে, সেটি হচ্ছে তার যোজনী। যেমন আমরা এখন যোজনী ব্যবহার করে আমরা যৌগের সংকেত কীভাবে লিখব, আমরা সেটা দেখব। কি বললাম, যে যোজনী ব্যবহার করে কীভাবে আমরা যৌগের সংকেত লিখব। যেমন পানি, এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে হয় পানি। তা হাইড্রোজেনের যোজনী কত বন্ধুরা মনে আছে? ওই তো আমার চার্টে হাইড্রোজেন কত 1, আর অক্সিজেন যোজনী কত 2। তাহলে আমরা যদি এখানে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী আমরা 2 লিখে নিই, তাহলে এখান থেকে আমরা এই দুইটা মৌল মিলে যে যৌগ সৃষ্টি হয়েছে সেই যৌগের সংকেত আমরা বের করতে পারবো। যেমন আমরা জানি, এটা যে আমরা রিপ্লেসমেন্ট করে নেই, যেমন অক্সিজেনের যোজনী আমরা হাইড্রোজেন নিয়ে আসবো, হাইড্রোজেনের যোজনী আমরা অক্সিজেন নিয়ে নেব, নেওয়ার পরে যেটা আসবে, যেমন তাহলে H2 আর হাইড্রোজেনের 1 এখানে চলে আসবে। তাহলে H2 1 H2 এখানে আসবে, আর ওই 1 অক্সিজেনের দিকে চলে যাবে। তো এখানে আমাদের 1 লেখার প্রয়োজন নয়,
মানে কিছু নেই মানে আমরা 1 বুঝবো, তাই এটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা জানি পানির সংকেত হচ্ছে কি H2O। তো দেখো বন্ধুরা, আমরা যোজনীর সাহায্যে কীভাবে আমরা পানির সংকেত পেয়ে গেলাম। এখন দেখো আমাদের একটা কার্বন CO, কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি কার্বনের সংকেত হচ্ছে কত, যদি আমরা 4, 2 এবং 4, যদি আমরা 4 নিয়ে নেই, অক্সিজেন হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4, তার কার্বনের যদি আমরা 4 জনের কাছে নাই অর্থাৎ ইক, তাহলে এটা যে আমরা এইভাবে করে নিই তাহলে কি হবে C2O4। এখন কি করব, তো এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে নিই তাহলে কি হবে, এখানে 2 দিয়ে ভাগ করলে এটা 1 হবে, 1 তো লেখার প্রয়োজন নাই, এটা হবে কি 4, 2 দ্বিগুণ 4, CO2। তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড, এটা কি কার্বন ডাইঅক্সাইড। যেমন এখান থেকে আমরা কি লিখতে পারি C2O4, এটা যে আমরা লিখতে পারি আমরা CO2, 2 দিয়ে ভাগ করার পরে আমরা কি পেলাম, এখন 2 দিয়ে ভাগ, যদি একই সংখ্যা দিয়ে যদি উভয় পরমাণুকে ভাগ করা যায় তাহলে আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভিন্ন ভিন্ন সংখ্যা হলে ভাগ করা যাবে না, যেভাবে আছে সেভাবেই বসবে। তাহলে আবার যদি আমরা কার্বনের আস, যেমন CO, কার্বনের আস, কার্বন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে কত 2, এইভাবে যদি আমরা রিপ্লেসমেন্ট করে নিই তাহলে কি হবে 2, 2। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, 2 দিয়ে ভাগ করে নিই তাহলে CO, তাহলে CO হচ্ছে কি CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর CO হচ্ছে কি কার্বন মনোক্সাইড। তাইলে দেখো বন্ধুরা, আমরা আরেকটি সংকেত লিখলাম, আর 2টি সংকেত লিখে ফেললাম, একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটি হচ্ছে কার্বন মনোক্সাইড। তাহলে আমরা এইভাবে আমরা সংকেত, যেমন একটি বলছিলাম কি, আমরা কি বলছিলাম, এটা অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলিয়ে অ্যামোনিয়া হয়। নাইট্রোজেন যোজনী কত বলছিলাম আমরা, দেখো বন্ধুরা, নাইট্রোজেন যোজনী কত 3, আমরা লিখলাম 3, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এটা এইভাবে করলে কি হবে 1, এটা হবে 3। তাহলে আমরা কি পেতে পারি এখান থেকে, আমরা NH3, এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। আবার বলছিলাম মিথেন, কি বলছিলাম মিথেন, CH, কার্বন এবং হাইড্রোজেন মিলিয়ে মিথেন হয়, কার্বন হচ্ছে 4, সবুজ লিখলাম, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এটা কি হবে 1, 4, তাহলে এটা কি হবে CH4, মিথেন। এখানে দেখো বন্ধুরা, এই যে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো গ্যাসীয় পদার্থ, এগুলা গ্যাসীয়। তো এই যে আমরা প্রতীক মৌলের আমরা যোজনী ব্যবহার করে আমরা সংকেত কীভাবে বের পড়ব, এই পদ্ধতিটা আমরা শিখে নিলাম। তোমাদের বইয়ে আরও বেশ কয়েকটি আছে, তোমরা চর্চা করবে। আশা করি যদি তোমরা বাসাতে বুঝে এইভাবে যোজনীর চার্টটা মুখস্থ করার পর বুঝে লিখতে পারো, নিশ্চয়ই তোমরা যে কোনো ধরনের যৌগের সংকেত তোমরা লিখতে পারবে। তাহলে আমাদের প্রতীক সংকেত যোজনী চলে গেল। এখন আমাদের আসলাম রাসায়নিক সমীকরণ। একটি হচ্ছে আমাদের এখানে একটা চার্ট হচ্ছে বন্ধুরা, দেখো যৌগমূলক। তা আমরা জানতে হবে যৌগমূলক কি, রেডিক্যাল, অর্থাৎ একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে যদি একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে তখন তাকে আমরা যৌগমূলক বা রেডিক্যাল বলবো। যৌগমূলক বা রেডিক্যাল কি বললাম, তোমরা আবার শুনো। যৌগমূলক বা রেডিক্যাল হচ্ছে একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে, অর্থাৎ কতগুলো পরমাণু একত্রিত হয়ে যদি একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে তখন তাকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। আমি আবার বলছি, একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করলে তাকে বলা হয় যৌগমূলক বা রেডিক্যাল। তো যৌগমূলক বা রেডিক্যাল হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে ধনাত্মক আর একটি হচ্ছে কি ঋণাত্মক। যেমন ধনাত্মক এবং ঋণাত্মক যৌগমূলক, যেমন অ্যামোনিয়াম ধনাত্মক যৌগমূলক, এটা হচ্ছে যেমন হাইড্রক্সিল OH মাইনাস ঋণাত্মক যৌগমূলক, এইভাবে থাকতে পারে। তাহলে যৌগমূলকের ক্ষেত্রে আমরা যোজনী, এখানে যে যৌগমূলকের যোজনী 1, এই যৌগমূলকের যোজনী 2, এই যৌগমূলকের যোজনী 3, এখানে আমরা ওই আয়ন সংখ্যা দেখে প্লাস মানে ধনাত্মক যৌগমূলক আর মাইনাস থাকলে ঋণাত্মক যৌগমূলক। এখানে প্লাস বলতে
ওয়ান, মাইনাস বলতে ওয়ান বুঝাইছে একটি যোজনী এক। যেমন এখানে বলছে টু মাইনাস, অর্থাৎ এই যৌগমূলকের যোজনী হচ্ছে টু এবং ঋণাত্মক যৌগমূলক থ্রি মাইনাস, অর্থাৎ এই যৌগমূলকের যোজনী হচ্ছে তিন এবং ঋণাত্মক যৌগমূলক। তো দেখো বন্ধুরা, যৌগমূলক ব্যবহার করে কীভাবে আমরা যৌগের সংকেত লিখতে পারি। আগে আমরা বলছি যোজনী ব্যবহার করে আমরা মৌল বা যৌগের সংকেত লিখেছিলাম। এখন যৌগমূলকের সাহায্যে আমরা কীভাবে মৌল বা যৌগের সংকেত লিখব সেটা আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, অ্যামোনিয়াম যদি আমি লিখি অ্যামোনিয়াম NH4 প্লাস, কি লিখব NH4 প্লাস আর ক্লোরিন Cl মাইনাস। তো অ্যামোনিয়ামের হচ্ছে 1, ক্লোরিনের হচ্ছে 1 যোজনী। অ্যামোনিয়ামের 1, ক্লোরিনের হচ্ছে 1। তো এখানে আমি লিখব, আমরা যে পূর্বের মতো সেম আগের মতো এইভাবে দিয়ে দিই, তাহলে কী হবে অ্যামোনিয়াম NH4 Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4 Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটা আগে লিখব, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম আগে লিখব না ক্লোরিন আগে লিখব। এখানে যে ধনাত্মক যেটা ধনাত্মক থাকবে সেটা আমরা আগে লিখব। নিয়ম হচ্ছে যৌগমূলকের ক্ষেত্রে যেটা ধনাত্মক যৌগমূলক তার যেটি ধনাত্মক হবে, প্লাস এবং মাইনাস ধনাত্মক বা ঋণাত্মক থাকবে, এর মধ্যে যেটি ধনাত্মক থাকবে সেটি আগে বসবে। যেমন অ্যামোনিয়াম এটা ধনাত্মক, তাই আমরা আগে লিখলাম, আর অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে যৌগমূলক ব্যবহার করে আমরা কীভাবে সংকেত লিখতে আমরা দেখলাম। আরেকটি সংকেত দেখো বন্ধুরা, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম Na, কার্বনেট CO3, সোডিয়াম এবং কার্বন, সোডিয়াম হচ্ছে 1, কার্বনেট CO3 3 2 2 মাইনাস। তো দেখো বন্ধুরা, সোডিয়াম এবং কি কার্বন, সোডিয়াম এবং কি মিলে হয়েছে, সোডিয়াম এবং কার্বনেট। সোডিয়াম এবং সোডিয়াম হচ্ছে ধনাত্মক 1, সোডিয়ামের হচ্ছে কত 1, আর কার্বনের হচ্ছে 2, কার্বন হচ্ছে কত 2, যেহেতু 2 মাইনাস তার 2। তাহলে আমরা এইভাবে লিখে লিখতে পারি আমরা সোডিয়াম Na2CO3, Na2CO3, এই যে আমাদের সোডিয়াম কার্বনেটের সংকেত Na2CO3, সোডিয়াম কার্বনেটের সংকেত। আরেকটি আসতে পারে সিলভার নাইট্রেট, যেমন সিলভার Ag নাইট্রেট NO3 সিলভার মাইনাস, সিলভারে হচ্ছে কত, সিলভারে হচ্ছে 1, সিলভার কত হচ্ছে Ag সিলভার 1, এটা হচ্ছে 1। তাহলে আমরা এবারে লিখে পারি, তাহলে Ag সিলভার নাইট্রেট NO3, এইভাবে আমরা সিলভার নাইট্রেটের সংকেত পেয়ে যেতে পারি। অ্যামোনিয়াম সালফেট, যেমন একটি প্রশ্ন করতে পারি, আমরা লিখতে পারি, যেহেতু আমরা যৌগমূলক ব্যবহার করছি, যেমন অ্যামোনিয়াম সালফেট NH4 প্লাস সালফেট SO4 2 মাইনাস। তাহলে এটা অ্যামোনিয়াম 1, সালফেট হচ্ছে কি 2, তাহলে আমরা লিখলে কি লিখতে পারি, অ্যামোনিয়াম NH4 2SO4। তাইলে দেখো বন্ধুরা, আমরা অ্যামোনিয়াম সালফেটের কি পেয়ে গেলাম, সংকেত পেয়ে গেলাম। কারণ হচ্ছে অ্যামোনিয়াম 1 যোজনী আর সালফেটের হচ্ছে 2, তাই সালফেটের যোজনী চলে আসবে অ্যামোনিয়ামের ক্ষেত্রে, আর অ্যামোনিয়ামের চলে আসবে সালফেটের ক্ষেত্রে, অ্যামোনিয়াম সালফেট। আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের কপার হাইড্রক্সাইড Cu কপারের কত হচ্ছে 2, কপার কত 2, কপার 2 লিখি যদি আমরা, এটা হচ্ছে মাইনাস, তাহলে কপারের যদি 2, এটা হচ্ছে 1, তাহলে এইভাবে লিখে আমরা কপার CuOH, এইভাবে আমরা লিখলাম। এখানে যে প্রশ্নটা আছে, এখানে ব্র্যাকেট দেওয়া হলো, কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া হলো না। কারণ কি, কারণ এখানে এটা কিন্তু দুইটি পরমাণু
একটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু, দুইটা মিলে কিন্তু একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করেছে, একটি পরমাণু, যদিও দুইটা কিন্তু আমরা ধরবো এখানে একটি পরমাণু। এই জন্যই এইভাবে আমরা যদি কেউ জিবে লিখে O2H2 এটা ভুল হবে, লিখতে হবে কপার CuOH হাইড্রোক্সাইড, এটা যৌগমূলক একত্রিত হয়ে বোঝায়, এর জন্য কপার কে হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড লিখলাম আমরা এটা। তাহলে আমরা এই কি বলে যৌগমূলক ব্যবহার করে আমরা যৌগমূলক সংকেত লিখবো কীভাবে আমরা শিখে ফেললাম। এখন আমরা আসব রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কি? সমতাকরণ এবং বিক্রিয়া। রাসায়নিক সমীকরণ জানার পূর্বে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানতে হবে। রাসায়নিক বিক্রিয়া কি? বা দুই বা ততোধিক মৌল বা যৌগ মিলে নতুন একটি মৌল বা যৌগ উৎপন্ন করলে তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় যেগুলা বিক্রিয়া করে তাকে বলা হয় বিক্রিয়ক দ্রব্য, এবং যেগুলো উৎপন্ন হয় এগুলা উৎপন্ন দ্রব্য বা প্রোডাক্ট বলি আমরা। তো রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা আসবো রাসায়নিক সমীকরণে। তা রাসায়নিক সমীকরণ কি? কেমিক্যাল ইকুয়েশন। কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যগুলোকে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যগুলোকে কতগুলো চিহ্ন, প্রতীক সংকেত এবং কতগুলো চিহ্ন, যেমন বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে কতগুলো প্রতীক সংকেত এবং কতগুলো চিহ্নের মাধ্যমে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। ওই যে বিক্রিয়ক দ্রব্য বললাম যেগুলো বিক্রিয়া করবে, অর্থাৎ বিক্রিয়ার পূর্ববর্তী অবস্থা, আর উৎপন্ন দ্রব্য অর্থাৎ বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হবে উৎপন্ন দ্রব্য, বিক্রিয় দ্রব্য উৎপন্ন দ্রব্যের গুলোকে কতগুলো প্রতীক, যেটা আমি বলছি আগে শিখিয়েছিলাম, সংকেত, প্রতীক সংকেত এবং কতগুলো চিহ্ন, সেটা হবে প্লাস অথবা এরু চিহ্ন অথবা সমান চিহ্ন। এই বিক্রিয় দ্রব্য এবং উৎপন্ন দ্রব্য কতগুলো প্রতীক সংকেত এবং কতগুলো চিহ্ন, অর্থাৎ এই চিহ্নগুলা ব্যবহার করে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। প্রকাশ করাকে বলা হয় কি? রাসায়নিক সমীকরণ। যেমন আমি বলবো কার্বন যোগ অক্সিজেন মিলিয়ে হয়েছে কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন এবং অক্সিজেন এগুলো হচ্ছে বিক্রিয়ক দ্রব্য। এগুলো কি দ্রব্য? বিক্রিয়ক দ্রব্য, যেটা উৎপন্ন হয়েছে উৎপন্ন দ্রব্য। যেমন আমরা এর চিহ্ন দিয়ে দিলাম। এই যে বললাম যোগ, যদি দুই বা ততোধিক মৌল বা যৌগ থাকে তখন তাকে যোগ চিহ্ন দিতে হয়। তারপরে আমরা এখানে একটা এরো চিহ্ন দিয়েছি বা তীর চিহ্ন দিয়েছি। আর প্রশ্ন হচ্ছে সমান চিহ্ন কখন দেব? সমান চিহ্ন দেওয়ার নিয়ম আছে। যেমন আমরা যদি বলি এখানে আমরা যেমন ক্যালসিয়াম অক্সাইড CaO প্লাস ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানি H2O বিক্রিয়া করে কি হবে? ক্যালসিয়াম ডাইঅক্সাইড CaOH2। এই যে বিক্রিয়ক উৎপাদ, এখানে দেখো বন্ধুরা, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন। ক্যালসিয়াম অক্সাইড মানে কি? চুন। এটা আমরা জানি, ছাত্রগৃহের মানুষ আমরা। তো ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা কখন যোগ চিহ্ন দিতে হয়, কখন তীর চিহ্ন দিতে হয়? তাহলে তীর চিহ্ন বা এর চিহ্ন এবং সমান বা ইকুয়াল চিহ্নের জন্য একটু নিয়ম আছে। ওই সমান চিহ্নের জন্য আছে রাসায়নিক সমতাকরণ। তাহলে আমরা কখন সমান চিহ্ন দেব? সমান চিহ্ন দিতে গেলে বিক্রিয়ার বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে পরমাণুর সংখ্যা সমান যদি থাকে তাহলে আমরা সমান চিহ্ন বসাবো। তা সমান যদি থাকে, যদি না থাকে কি করব? সমান করতে হবে। যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে অবশ্যই সমান, উভয় পক্ষের পরমাণু সংখ্যা সমান করতে হবে। আর যদি সমান করতে পারো না বা করতে চাই না তাহলে আমরা এরো চিহ্ন দিয়ে দেব। তাহলে কিন্তু ভাবতে পারো আমি দেব না, না বন্ধুরা এটা হবে না। যদি প্রশ্নতে বলা হয় বিক্রিয়াটি সমতাকরণ করো, তোমাকে অবশ্যই সমান চিহ্ন দিয়ে সমতাকরণ করতে হবে। আর এখানে তোমরা এই ধরনের প্রশ্নে তোমাদের আনসারে তোমাদের কোনো মান, এই আনসারকে তোমরা কোনো সঠিক কোনো আনসার করতে পারবে না, তো এখানে কোনো তোমার পূর্ণ মানও পাবে না। তো বন্ধুরা এখানে যেমন আমরা এখানে ক্যালসিয়াম, এখানে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা হয়ে গেছে। তো আমরা এখানে কি করব? আমরা যেমন আমরা এখানে দেখো তো বন্ধুরা, এখানে কি হয়েছে? ক্যালসিয়াম একটা ছিল, এখানে একটা আছে, অক্সিজেন একটা ছিল, এখানে কটা আছে? অক্সিজেন
একটা দুইটা, তাহলে ও একটা দুইটা, আবার হাইড্রোজেন দুইটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা সমান চিহ্ন দিতে পারি। তো কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয় দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যর মধ্যে কতগুলো প্রতীক সংকেত, কতগুলো চিহ্নের মধ্যে প্রকাশ করা হবে রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণের সমতাকরণের আমরা একটি উদাহরণ দিয়ে দিব আমরা, যেমন কি বলবো আমরা সমতাকরণের ক্ষেত্রে আমরা বলবো, যেমন নাইট্রোজেন N2 প্লাস H2 মিলিয়া কি হয়, নাইট্রোজেন অ্যামোনিয়া, নট অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হলো যৌগমূলক। যেমন এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটি, তার রাসায়নিক সমীকরণ হাইড্রোজেন হচ্ছে দুইটি, অক্সিজেন এখানে হচ্ছে তিনটি। তাহলে আমরা কি করব, এখানে সমতাকরণ করতে গেলে আমরা যেটাকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই, 3 2 6, এখানে দিব 3 3 2 6। নাইট্রোজেন ছিল বিক্রিয় দ্রব্য দুইটা, এখানে দুইটার সমান, এখানে সমান চিহ্ন এখন দিতে পারবো। তাহলে বিক্রিয়াটি আমাদের সমতাকরণ হয়ে গেল। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Cl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের ক্লোরিন ছিল দুইটি, এখানে আছে কয়টি, তিনটি। তার মানে এখানে আমরা এরো চিহ্ন দিলে আমাদের চলবে। যদি প্রশ্ন করা হয় সমতাকরণ, তাহলে কি করব, তাহলে আমরা সমাধান করতে গেলে যেহেতু এখানে ক্লোরিন 3টা, এখানে আমরা 6, এখানে 2 দিয়ে দিব, তাহলে 3 2 6 3 2 6। অ্যালুমিনিয়াম 2টা, তাহলে 2 লিখবো, তাহলে এখানে সমান চিহ্ন দিতে পারি। এইভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ায় সমতাকরণ করতে পারি। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের এই যে রাসায়নিক প্রতীক সংকেত যোজনী, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমতাকরণ, এতটুকু পর্যন্ত আলোচনা করেছি। আর বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর আজকে যা বললাম তোমরা অবশ্যই বাহাতে এগুলো ফলো করবে। সমস্যা হলে আমার পরবর্তী ক্লাসে যখন আসবো, তো আমরা এই সমস্যা নিয়ে আলোচনা করব। আর পরবর্তী যেগুলো আমাদের বাকি রয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।